সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই বুলেটিনে আমরা এমন এক ঘটনাকে সামনে আনছি যেটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, শুধু একটি দেশের রাজনৈতিক সংকট নয়, বরং আধুনিক যুদ্ধ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভেতর থেকে ধ্বংসের উদাহরণ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু। প্রশ্ন একটাই, কিভাবে সম্ভব হলো? যে মানুষটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাংকারে ছিলেন, যাকে আকাশ থেকে মিসাইল, স্যাটেলাইট থেকে নজরদারি, আধুনিক প্রযুক্তি দিয়ে ছোঁয়াও যায় না, তিনি কিভাবে দিনের আলোয় মৃত্যুর মুখে পড়লেন? প্রিয় দর্শক, এখানে আমাদের প্রথম লাইনটা আপনাদের মনে গেঁথে দিতে চাই। দুর্গ যত শক্তই হোক, দরজা যদি ভেতর থেকে খোলে, তাহলে সেই দুর্গের আর কোনো মানে থাকে না। আজকের ঘটনায় সেটাই প্রমাণ হয়েছে। এই মৃত্যু আকাশ থেকে আসেনি, এই মৃত্যু মিসাইল থেকে আসেনি, এই মৃত্যু স্যাটেলাইট থেকে আসেনি, এই মৃত্যু এসেছে ঘরের ভেতর থেকে। আজ আমরা একেবারে কাট টু কাট লাইভ টিভি নিউজ বুলেটিনের ভাষায় একে একে খুলে বলবো কিভাবে এই হত্যাকাণ্ড সম্ভব হলো, কে ছিল এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি, কেন এতগুলি শীর্ষ কমান্ডার একসাথে মারা গেল, চীন জানত কিনা, ইসরায়েলের প্রধানমন্ত্রী কেন পারস্য ভাষায় ভাষণ দিলেন, আর এর অর্থনীতি থেকে রাজনীতি পর্যন্ত কী প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। প্রিয় দর্শক, আগে বুঝে নেওয়া দরকার ইরানের সর্বোচ্চ নেতা কোথায় ছিলেন। তিনি কোনো সাধারণ বাংকারে ছিলেন না, এটি ছিল বহুস্তর বিশিষ্ট মাটির নিচে শহরের মতো একটি কাঠামো, এমনভাবে তৈরি যাতে মার্কিন বাংকার বাস্টার বোমাও সেখানে কার্যকর না হয়। ইরানের পারমাণবিক স্থাপনা যেভাবে পাহাড়ের নিচে লুকানো, ঠিক সেই প্রযুক্তিতে তৈরি ছিল এই আশ্রয়কেন্দ্র। সেখানে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, পানি ব্যবস্থা সব কিছু ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করলেও তিনি নিরাপদ থাকতেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কিভাবে তাকে বের করা হলো? প্রিয় দর্শক, এখানেই শুরু হয় ভেতরের মানুষের গল্প। বাইরের শক্তি জানত এই বাংকার ধ্বংস করা অসম্ভব, স্যাটেলাইট ব্যর্থ, ক্ষেপণাস্ত্র ব্যর্থ, প্রযুক্তি ব্যর্থ। তখন একটাই পথ থাকে, মানুষকে ব্যবহার করা, বিশ্বাসকে অস্ত্র বানানো। ধরা যাক সর্বোচ্চ নেতার খুব কাছের কেউ, এমন একজন যার কথা তিনি প্রশ্ন ছাড়াই বিশ্বাস করতেন। সেই ব্যক্তি বলল বাংকারের যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হয়েছে, অথবা বলল জরুরি একটি বৈঠক দরকার, মুখোমুখি না হলে সম্ভব নয়। হয়তো একটি চিঠি দেখানো হলো যেটা ছিল পুরোপুরি ভুয়া, কিন্তু সেই চিঠিতে ছিল আসল সিল, আসল স্বাক্ষর, আসল ভাষা। প্রিয় দর্শক, যে মানুষটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় ছিলেন, তিনি বেরিয়ে এলেন, আর বেরোনোর সেই মুহূর্তেই তার মৃত্যুদণ্ড লেখা হয়ে গেল। কোথায় নেওয়া হলো তাকে? কোনো শক্ত ঘাঁটিতে নয়, কোনো পাহাড়ের নিচে নয়, তাকে নেওয়া হলো একটি সাধারণ কম্পাউন্ডে, একটি অফিস ভবনে। আর সেই মুহূর্তে আশেপাশের প্রতিরক্ষা ব্যবস্থা হয় নিষ্ক্রিয় ছিল, নয়তো ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রশ্ন উঠছে, এত বড় ব্যবস্থায় কি একজন মানুষই যথেষ্ট? উত্তর হচ্ছে না, একা কেউ পারে না। এখানে ছিল একটি চক্র। সেই চক্রের ভেতরে ছিল উচ্চপদস্থ কর্মকর্তা, নিরাপত্তা প্রধান, এমনকি শীর্ষ সামরিক কমান্ডারদের কেউ কেউ। প্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। প্রায় ৪০ জন শীর্ষ কমান্ডার একই জায়গায় একই সময় মারা যান। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো সাধারণ হামলা নয়, এটা ছিল পরিকল্পিত গণহত্যা। তাদের সবাইকে সেখানে আনা হয়েছিল একজন এমন ব্যক্তির মাধ্যমে যার উপর তাদের অন্ধ বিশ্বাস ছিল। সাধারণত সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে সবাই কালো পোশাক পরত, যেন কেউ তার অবস্থান বুঝতে পারে না। কিন্তু সেই দিন তাকে আনা হলো এমন জায়গায় যেটা ছিল প্রায় উন্মুক্ত। এখন প্রশ্ন, চীন কি কিছুই জানত না? প্রিয় দর্শক, চীনের নজরদারি ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই শক্তিশালী। যুদ্ধজাহাজ কখন রওনা দিল, কোন রুটে গেল, কোথায় জ্বালানি নিল, সব তথ্য চীনের কাছে রিয়েল টাইমে থাকে। তাহলে ইরানের ব্যাপারে কি চীন অন্ধ ছিল? না, চীন জানত। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই তথ্য কার কাছে গেল? সর্বোচ্চ নেতার হাতে সরাসরি কোনো ওয়াকিটকি ছিল না, সেই তথ্য যেত নিরাপত্তা প্রধানের কাছে। যদি সেই নিরাপত্তা প্রধানই বিশ্বাসঘাতক হয়, তাহলে সতর্কবার্তা কোথায় যাবে? ট্র্যাশ ক্যানে। প্রিয় দর্শক, ভাবুন, বাইরে থেকে কেউ চিৎকার করছে, হামলা আসছে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কেউ বেরোতে পারছে না, কেউ সতর্ক হতে পারছে না। এটিই ছিল বাস্তবতা। এখন আসি অর্থনৈতিক দিকটায়। এই হত্যাকাণ্ড শুধু রাজনৈতিক নয়, এর আর্থিক প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের মতো আঘাত হেনেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই দেশগুলির অর্থনীতি দাঁড়িয়ে আছে স্থিতিশীলতার উপর। বিনিয়োগকারীরা আসে কারণ তারা মনে করে এখানে যুদ্ধ হবে না, কিন্তু এই ঘটনার পর সেই ধারণা ভেঙে গেছে।
রিয়েল এস্টেট মার্কেট নড়ে গেছে, বন্ড মার্কেট অস্থির, মুদ্রার দাম লাফাচ্ছে, বিমান চলাচল বাতিল হচ্ছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছে। প্রিয় দর্শক, যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে আতঙ্ক, আর আতঙ্ক মানে অর্থনীতির মৃত্যু। এখন আসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকায়। তিনি হত্যার পর চুপ থাকেননি, তিনি সরাসরি ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষা ছিল পার্সিয়ান। তিনি বলেছেন, তোমাদের সরকার তোমাদের হত্যা করছে, এখন তোমাদেরই সরকার বদলাতে হবে। এটা সরাসরি মানসিক যুদ্ধ। আগে নেতাকে হত্যা করা, তারপর জনগণকে উস্কে দেওয়া। ঠিক যেমনটা লিবিয়ায় হয়েছে, সিরিয়ায় হয়েছে। মুয়াম্মার গাদ্দাফিকে বাইরের শক্তি হত্যা করেনি, শেষ পর্যন্ত তার নিজের লোকজন তাকে রাস্তায় নামিয়ে মেরেছে। সেই মডেলই এখন প্রয়োগ করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, আজ ইরানের সবচেয়ে বড় সমস্যা ক্ষেপণাস্ত্র নয়, সবচেয়ে বড় সমস্যা বিশ্বাস। কে দেশপ্রেমিক, কে বিশ্বাসঘাতক তা বোঝাই যাচ্ছে না। রাষ্ট্রপতি কে হবে, সেনাপতি কে হবে, গোয়েন্দা প্রধান কে হবে, এই প্রশ্নগুলো আজ ভয়ঙ্কর রকমের অনিশ্চিত। 40 জন শীর্ষ কমান্ডার মারা গেলে জনগণ কাকে বিশ্বাস করবে? ইতিহাস আমাদের কি শেখায়? বড় বড় সাম্রাজ্য বাইরের শত্রুতে ভাঙেনি, ভেঙেছে ভেতরের বিশ্বাসঘাতকতায়। আজকের এই ঘটনাও সেই শিক্ষা দেয়। আপনি শত শত বিলিয়ন ডলার খরচ করে বাংকার বানাতে পারেন, কিন্তু যদি মানুষ সৎ না হয় তাহলে সেই বাংকার কাগজের মতো। প্রিয় দর্শক, আজকের এই হত্যাকাণ্ড কোনো একক অপরাধ নয়, এটি একটি পাঠ। পাঠটা হলো সবচেয়ে বড় অস্ত্র মিসাইল নয়, মানুষ। সবচেয়ে বড় প্রতিরক্ষা দেওয়াল নয়, বিশ্বাস। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন সর্বোচ্চ নেতা হোক বা সাধারণ মানুষ, কেউই নিরাপদ নয়। আজ ইরান এমন এক শূন্যতার মুখে দাঁড়িয়ে, যেটা পূরণ হতে দশক লাগতে পারে। নতুন নেতা আসবে, কিন্তু মানুষ বিশ্বাস করবে তো? কে গ্যারেন্টি দেবে সে আবার বিশ্বাসঘাতক হবে না? প্রিয় দর্শক, শেষ কথা একটাই, যুদ্ধ এখন সীমান্তে নয়, যুদ্ধ এখন পাশের মানুষটার ভেতরে, যুদ্ধ এখন অফিসের ভেতরে, যুদ্ধ এখন বিশ্বাসের ভেতরে। আপনাদের মতামত কি? এটা কি শুধু টাকার জন্য করা বিশ্বাসঘাতকতা, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক চুক্তি? আপনারা লিখুন, আপনারাই এই আলোচনার শক্তি। এই মুহূর্তে স্টুডিও থেকে এটাই ছিল আমাদের বিশেষ লাইভ নিউজ বুলেটিন। খুব শিগগির আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ সবাইকে।